কাউন্সিলর তাদের বিরুদ্ধে একটা যে জনরোষ নেমে আসছে এবং বিশেষ করে মেনলি ডিম থেরাপি, আপনি যখন এরপর জেলায় জেলায় গিয়ে সংগঠনের কাজ করবেন, যদি আপনার ওপর এরকম পরিস্থিতি নেমে আসে তার জন্য কি আপনি প্রস্তুত আছেন? দেখো, ডিম থেরাপি যেটা চলছে সেটা আমার মনে হয় রাজনীতিতে সেটা কাম্য নয়। আর জনরোষ যেটা আমার মনে হয় না জনরোষ এটা, কারণ আমি বুঝতে পারছি না কাউকে যখন ধরা হচ্ছে বা কাউকে নিয়ে যাওয়া হচ্ছে তখন অতগুলো ডিম কোথায় রেডি থাকছে, আর অত মানুষ খবরই বা পাচ্ছে কোত্থেকে, বা অতগুলো ডিম কোথা থেকে সঙ্গে সঙ্গে চলে। এটা বিজেপির ক্রিয়েট করা? সেটা আমি জানি না, সেটা আপনারাই বলুন, আপনার মিডিয়া, আপনারা দেখছেন, আপনারাই বুঝতে পারবেন, আপনারাই জানতে পারবেন। কারণ ডিম ছুটলে আপনারা যখন কাউকে কভার করতে যাচ্ছেন, শুধু তো সেই নেতা খাচ্ছে না, আপনাদের গায়েও পড়ছে। তো আপনাদের অন্তত মিডিয়ার তরফ থেকে সেগুলো দেখে তদন্ত করে সত্যি, মানে আপনাকে বলছি না, সকল মিডিয়াকেই বলছি, সেগুলো সত্যি কথাটাই লেখা উচিত। তাক বাংলা আর এই মুহূর্তে আজ তাক বাংলার মুখোমুখি হয়েছেন তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত যুবর সভাপতি অর্ণব বন্দ্যোপাধ্যায়, অর্ণব ব্যানার্জি। আমরা অর্ণবদার কাছে যাব। প্রথমে আজ তাক বাংলার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ। এমন একটা পরিস্থিতিতে আপনি দায়িত্ব নিলেন, এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সংগঠনের যা অবস্থা আপনি সেটা ভালো করে জানেন, একটা কঠিন পরিস্থিতি, এই রকম একটা চ্যালেঞ্জ, আপনি একটা অভিনেতা, মানে একটা অন্য ফিল্ডের মানুষ, একদম হার্ডকোর রাজনীতিতে এই রকম একটা বড় পোস্ট, মানে এই যে আপনার কাছে একটা বড় চ্যালেঞ্জ, এটাকে কিভাবে আপনি অ্যাকসেপ্ট করলেন? প্রথমেই বলি যে আপনি যে কথাটা বললেন যে তৃণমূল কংগ্রেসের এমন সংগঠন, তৃণমূল কংগ্রেসের সংগঠন এখনও ঠিক আছে, কেন তৃণমূল কংগ্রেসটাই তৈরি হয়েছে কর্মীদের জন্য। দলটার নাম তৃণমূল কংগ্রেস, মানে মাটির সাথে মিশে থাকে যে সকল কর্মী তাদেরকে নিয়ে। তো দলের সংগঠনটি হয়তো কয়েকজন নেতা চলে যাচ্ছে, তাতে কোনো অসুবিধা নেই, কারণ সারা বাংলার সকল কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে। সুতরাং সংগঠন ঠিকই আছে, সংগঠন যথেষ্ট ভালো আছে, এবং আমরা প্রায় 41% ভোট পেয়েছি। সারা বাংলার মানুষ আমাদের আশীর্বাদ করেছে, এটা হচ্ছে এক। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি অভিনেতা, প্রফেশনালি অভিনেতা, কেন পলিটিক্সটা তো কারো প্রফেশন হতে পারে না। তো আমি প্রফেশনালি অভিনেতা, কিন্তু অভিনয়ের আগে আমি যখন কলেজে পড়তাম, আমি ছাত্র রাজনীতি করে আসা ছিল। আমি বাম জমানায় আমি এসএফআই এর বিরুদ্ধে লড়াই করে তৃণমূল ছাত্র পরিষদ আমার কলেজে প্রতিষ্ঠা করেছিলাম, সকল আরও অন্যান্য আমার যারা বন্ধু বান্ধব যারা ছিলেন পার্টি কর্মী তাদের সাথে। তো আমি পলিটিক্সটা প্রথম থেকেই করি, এবং 98 সাল থেকে, তখন আমার বয়সটা হয়তো কম ছিল, কিন্তু তখন থেকেই আমি তৃণমূল। আর দ্বিতীয় কথা, পলিটিক্সের সাথে আমি জড়িত, পলিটিক্স আমার পরিবারেও আছে, এবং পলিটিক্যাল ফ্যামিলির ছেলে আমি, এবং পলিটিক্স আমি প্রথম থেকেই করে এসেছি। হ্যাঁ, অভিনয়টা আমার প্রফেশন, কিন্তু তার মানে পলিটিক্সটা কিন্তু আবেগ। তৃণমূল কংগ্রেস আবেগ, তৃণমূল কংগ্রেস ভালোবাসা, পলিটিক্সটা ভালোবাসার থেকে করা। সেই জায়গা থেকে আশা করছি মমতা বন্দ্যোপাধ্যায় যে বিশ্বাস রেখেছেন আমাদের ওপর, সেটা আমি সম্পূর্ণরূপে চেষ্টা করব, আমার যথাসাধ্য চেষ্টা করব, এবং দেখা যাক বাকিটা। কিন্তু এই রাজনৈতিক যে লড়াই, আপনি বললেন যে অভিনয় আপনার প্যাশন, কিন্তু এই হার্ডকোর রাজনীতি, এবং এই মুহূর্তে আপনি নিশ্চয়ই জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম যে কর্মসূচি হলো সোনারপুরে, সেখানে যে ডিম থেরাপি বলা হচ্ছে, যেভাবে একটা জনরোষ দেখা গেল, এবং আপনি নিশ্চয়ই জানেন যে প্রত্যেক দিন একের পর এক কাউন্সিলর আপনার দলের তারা গ্রেপ্তার হচ্ছে, এবং তাদের বিরুদ্ধে জনরোষ, এবং সোশ্যাল মিডিয়ায় সেই ছবিগুলো রীতিমতো ভাইরাল হচ্ছে। তো এই রকম একটা কঠিন পরিস্থিতিতে মানে আপনার পক্ষে কতটা সহজ হবে? কারণ যেহেতু একটা অভিনয় ফিল্ড থেকে আপনি এসছেন, এই হার্ডকোর রাজনীতি এবং এই মুহূর্তে যা সিচুয়েশান, সেটাকে আপনি মোকাবিলা করতে পারবেন? আমি একটা কথা বলি, আপনারা বলছেন কাউন্সিলররা গেছে, একজন একজন করে অনেকেই যাচ্ছে, কাউন্সিলর যাচ্ছে ঠিকই, কিন্তু কাউন্সিলররা যাদের ভোটে নির্বাচিত হয়েছে, বা কাউন্সিলররা যে সকল কর্মী জোরে কাউন্সিলর হয়েছে, তারা কি কেউ গেছে? একজন কাউন্সিলর চলে গেলে এমন কিছু ম্যাটার করে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ থাকলে কর্মীদের থেকেই কেউ না কেউ কাউন্সিলর হবে, কেউ না কেউ নেতা হবে। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সকল মানুষ আছে, সকল কর্মী আছে। এবং দ্বিতীয় কথা, আমরা মানে দেখো, প্রফেশন তো সবার, কেউ অ্যাডভোকেট হতে পারেন, কেউ ডক্টর হতে পারেন, কেউ অভিনেতা হতে পারেন, কিন্তু তার বাইরে এসে সবাই পলিটিক্সটা করে। তো তারাও যেমনভাবে পলিটিক্স করছে, অভিনেতা হলেই যে অতি মানব কিছু সেরকম ব্যাপার নয়, আমি একজন মানুষ। তো আর এখন দেখছো তো, মানে পশ্চিমবঙ্গের রাজনীতিতে দলমত নির্বিশেষেই বলছি, প্রচুর অভিনেতা অভিনেত্রী পলিটিক্সের সাথে জড়িত। তো তারা যখন পাচ্ছে, আমিও পারবো আশা করি। আপনি নিশ্চয়ই জানেন এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়,
এবং সায়নী ঘোষ তাকেও নিয়ে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। তারাও এই যখন সরকার পরিবর্তন হলো, সরকারের মানে একটা দুর্দিন এই মুহূর্তে যদি আমি কোট আনকোট বলি, তারা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে দিয়েছে। এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে কী হয়েছে সেটা আপনি বিধানসভায় দেখেছেন, এবং সায়নী ঘোষ তার ক্ষেত্রেও কী হয়েছে। এরপর আপনাকে কিভাবে বিশ্বাস করব যে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে চলে যাবেন না? যদি আপনাকে এখন আপনি বিরোধী দল, এখন তো তৃণমূল কংগ্রেস সরকারে নেই, এখন যদি বিরোধী দল হবার ফলে লাগাতার কেস কাচারি, আপনাকে যদি 10টা কেস দেয়, বা আপনি যে পরে পাল্টি খাবেন না, এটার কোনো গ্যারেন্টি কি আপনি দেবেন? সেটা তো সময় কথা বলবে, সেটা তো কেউ বলে বিশ্বাস করাতে পারবে না। এমনও দেখা গেছে কেউ আজকে হয়তো দলের হয়ে কথা বলছেন, পরের দিন গিয়ে সাইন করে দিচ্ছে। তো এটা তুমি মুখে বলে বোঝাতে পারবেন না। তো সময় কথা বলবে, দেখা যাক। না, আরেকটা বিষয় আমি বলবো যে এই যে 15 বছরের একটা সরকার, এবং যেভাবে একটা বিপুল জনাদেশ নিয়ে বিজেপি ক্ষমতায় এলো, সেখানে একটা জিনিস দেখা যাচ্ছে, একটা দুর্নীতি, একটা স্বজন পোষণ, সেটা কিন্তু দেখা যাচ্ছে। এবং আপনাদের দলেরই একজন কাউন্সিলর, যারা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির মুখকে সামনে রেখে যে সামনে রেখে আমরা যেটা দেখলাম যে কেউ 100 কোটি, কেউ 120 কোটি টাকার মালিক। এবং আমরা দেবরাজ যে কাউন্সিলর আপনাদের, ইতিমধ্যেই তরুণজ্যোতি তেওয়ারি, তিনি সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেছে তার সম্পত্তির পরিমাণ। তো সেক্ষেত্রে মানে এইটাকে আপনি কিভাবে দেখছেন, কি যে সত্যি কি এই সরকার 15 বছরের এই যে সরকার, একটা ব্যাপক দুর্নীতি স্বজন পোষণ হয়েছে, আপনি সেটা স্বীকার করবেন? দেখুন, একটা কথা বলি, মানে কার কি সম্পত্তি এটা তো আমি বলতে পারবো না, আমি জানি না, সেটা একদমই জানি না। কিন্তু সরকার যে দুর্নীতি করেছে সেটা আপনি স্বীকার করবেন? আমি বলছি, আজকে ধরো দুর্নীতি করেছে কিনা সেটাও সবটাই কিন্তু তদন্ত সাপেক্ষ, সবটাই তদন্তের আওতায় আছে। তো যেটা তদন্তের আওতায় আছে সেটা আমার মন্তব্য না করাই ভালো। সেটা আমি বলি, মদন মিত্রকে তো 22 মাস জেল খাটানো হয়েছিল, তারপর তো ছাড়তে হলো, কিছু তো প্রমাণ করা গেল। তো সেই যেগুলো তদন্ত সাপেক্ষ, সেগুলো দেখো, তুমি আমাকে চোর বলতেই পারো, কিন্তু তোমাকে প্রমাণ করতে হবে চোর। তা সেইটা তদন্ত সাপেক্ষ, যেটা তদন্ত সাপেক্ষ ব্যাপার, আমি সেই নিয়ে কিছু বলতে পারি, মানে মন্তব্য করা উচিত হবে না। সেটা হচ্ছে যে আপনাদের নেতা, মন্ত্রী, বিধায়ক, কাউন্সিলর, তাদের বিরুদ্ধে একটা যে জনরোষ নেমে আসছে, এবং বিশেষ করে মেনলি ডিম থেরাপি, আপনি যখন এরপর জেলায় জেলায় গিয়ে সংগঠনের কাজ করবেন, যদি আপনার ওপর এরকম পরিস্থিতি নেমে আসে, তার জন্য কি আপনি প্রস্তুত আছেন? দেখো, ডিম থেরাপি যেটা চলছে, সেটা আমার মনে হয় রাজনীতিতে সেটা কাম্য নয়। আর জনরোষ যেটা, আমার মনে হয় না জনরোষ এটা, কারণ আমি বুঝতে পারছি না, কাউকে যখন ধরা হচ্ছে বা কাউকে নিয়ে যাওয়া হচ্ছে, তখন অতগুলো ডিম কোথায় রেডি থাকছে, আর অত মানুষ খবরই বা পাচ্ছে করতে, বা অতগুলো ডিম কোথা থেকে সঙ্গে সঙ্গে চলে। এটা বিজেপির ক্রিয়েট করা? সেটা আমি জানি না, সেটা আপনারাই বলুন, আপনার মিডিয়া, আপনারা দেখছেন, আপনারাই বুঝতে পারবেন, আপনারাই জানতে পারবেন। কারণ ডিম ছুটলে আপনারা যখন কাউকে কভার করতে যাচ্ছেন, শুধু তো সেই নেতা খাচ্ছে না, আপনাদের গায়েও পড়ছে। তো আপনাদের অন্তত মিডিয়ার তরফ থেকে সেগুলো দেখে তদন্ত করে সত্যি, মানে আপনাকে বলছি না, সকল মিডিয়াকেই বলছি, সেগুলো সত্যি কথাটাই লেখা উচিত। আর একটা বিষয় আমি দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালো সময়ে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির পাশে সবাইকে দেখা গিয়েছিল, কিন্তু 4 তারিখের পর যেটা দেখা গেল, আজকে দেবাংশু ভট্টাচার্য, শুধু দেবাংশু ভট্টাচার্য নয়, মানে মমতা ব্যানার্জির যারা ছায়াসঙ্গী, এবং আজকেই সুদীপ ব্যানার্জি, মমতা ব্যানার্জি একদম প্রথম দিনকার সৈনিক, তিনিও একটা বিরোধী ব্লক, এবং ইতিমধ্যেই তিনি অমিত শাহর সঙ্গে মিটিং করেছেন, ভূপেন্দ্র যাদবের সঙ্গে মিটিং করেছেন। কি বলবেন যে একেবারে তাসের ঘরের মতো তৃণমূল কংগ্রেস ভেঙে চুরমার হয়ে গেল, এরপর সত্যি কি তৃণমূল কংগ্রেস সংগঠনকে দাঁড় করানো যাবে? একটা কথা, তাসের ঘরের মতো ভেঙে গেছে বলছেন, তো হয়তো আমি আবারও বলছি, কর্মীরা কেউ গেছে, কর্মীরা যায়নি, হয়তো নেতারা যাচ্ছে, 2-1 যাচ্ছে। আর এই কে গেছে না গেছেন এই ব্যাপারে আমাদের দলের স্পোক্সপারসন কালকে টোটাল বিবৃতি দিয়েছেন, দলের তরফ থেকে বলা হয়েছে। তারপরে আমার কিছু বলাটা সাজে না, সেই এখতিয়ারও আমার নেই। তো সুতরাং কে গেছে, কি ব্যাপার, কি বৃত্তান্ত, দলের তরফ থেকে গতকালকে বলে দেওয়া হয়েছে, এবং আপনাদের কাছে সেই খবরও আছে। আর একটা বিষয় আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এই যে ক্ষোভটা দলের, মানে মেনলি টার্গেটটা হচ্ছে অভিষেক ব্যানার্জি, এবং সেটা সব স্তর থেকে তার বিরুদ্ধেই মূল ক্ষোভটা উঠে আসছে এই মুহূর্তে আপনার নেতা। তো সেক্ষেত্রে আপনি যখন জেলায় জেলায় যাবেন, আপনাকে তো এটার
মানে মুখোমুখি হতে হবে? হ্যাঁ, যারা আজকে বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর রাগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর ক্ষোভ, তারা ইলেকশনের আগে টিকিটটা নেওয়ার সময় বলেননি কেন? তখন তো ক্ষোভটা ছিল না। ইলেকশনে টিকিটটা নেওয়ার আগে বলতেন যে আমি টিকিটটা নেব না, আমার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভালো লাগছে না, তাহলেই হয়ে যেত। টিকিটটা নেওয়ার পর যখন দলের খারাপ রেজাল্ট হয়েছে তারপরে ওনারা বলছেন। যদি দলের সাচ্চা কর্মী কেউ হন, দলটা যদি মন দিয়ে করেন, দলটা যদি হৃদয় থেকে করেন, তাহলে যে ক্ষোভটা থাকবে দলের মধ্যে বলবেন, মিডিয়াতে বলবেন না। দেখুন, একটা বড় পরিবারে, বাড়িতেও, পরিবারে সব জায়গায় হাতাখুন্দি ঠোকাঠুকি হয়, কিন্তু সেই ঠোকাঠুকিটা বাড়ির মানে ঘরের মধ্যে বলা উচিত। সেটা এই খারাপ সময় বা কোনো সময় মিডিয়াকে বলা বা ভোটের আগে বললে আমার মনে হয় বেটার ছিল, ভোটের পরে না বলে, ঠিক না? তো যাদের ওনার ওপর রাগ বলছেন, তো তারা আগে বললেই পারতেন যে দম বন্ধ হয়ে যাচ্ছে। সেই দম বন্ধটা তখন খুব ভালোভাবে খোলা হাওয়ায় নিঃশ্বাস নিচ্ছিলেন, ভোটের রেজাল্টের পরে দমটা বন্ধ হয়ে গেল।